রবীন্দ্র সদনের মঞ্চে তসলিমা নাসরিন আর কবি জয় গোস্বামীকে ঘিরে শনিবার ১ আগস্ট সন্ধ্যায় যে দৃশ্য তৈরি হলো তার নিছক কোনো সাধারণ বিশৃঙ্খলা নয়, বরং এটি বাংলার রাজনীতির, সংস্কৃতির এবং দীর্ঘদিনের জমে থাকা এক বিরাট দ্বিচারিতার ছবি। যে লেখিকা নিজের দীর্ঘ নির্বাসনের জন্য একসময় নিজেকেই অপরাধী বলে মনে করেছিলেন, বারবার অনুশোচনা প্রকাশ করেছিলেন, আজ তার বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তন এবং ঘরের মাটিতে ফিরে আসার অনুষ্ঠানেই তাকে পড়তে হলো জনরোষের মুখে। মঞ্চে শ্রদ্ধেয় কবি জয় গোস্বামীকে আমন্ত্রণ জানানোর পর যেভাবে দর্শক আসন থেকে হই হই শুরু হলো এবং কবিকে নিজের আসনে ফিরে যেতে বাধ্য হতে হলো, তা শুধু তসলিমা নাসরিন বা জয় গোস্বামীর ব্যক্তিগত অস্বস্তি নয়, এটি প্রমাণ করে দিল যে বাংলার সমাজ আজও অতীতের ক্ষত এবং রাজনৈতিক মেরুকরণ থেকে ১ ইঞ্চিও মুক্ত হতে পারেনি। ঘটনার শুরু শনিবার সন্ধ্যায় পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী রবীন্দ্র সদনে তসলিমা নাসরিনের ফেরা অনুষ্ঠানকে কেন্দ্র করে। মুখ্যমন্ত্রীর নাগরিক সংবর্ধনার পর মূল অনুষ্ঠান শুরু হয়। এরপর যখন তসলিমা নাসরিনকে নিজের বক্তব্য রাখার জন্য পোডিয়ামে আমন্ত্রণ জানানো হয়, তখন তিনি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে দর্শক আসনে বসে থাকা কবি জয় গোস্বামীকে মঞ্চে উঠে আসার অনুরোধ করেন। তসলিমার এই আহ্বানে সাড়া দিয়ে জয় গোস্বামী যখন মঞ্চের দিকে এগিয়ে আসেন, তখন দর্শক আসনের একটি বড় অংশ থেকে প্রতিবাদ এবং হইচই শুরু হয়ে যায়। উপস্থিত সাধারণ মানুষ বা সাহিত্যপ্রেমীদের একটা অংশের কাছে জয় গোস্বামীর মঞ্চে ওঠাটা ছিল পুরোপুরি অগ্রহণযোগ্য। দেখব ভিডিও। আমি দেখতে পাচ্ছি কবি জয় গোস্বামী এখানে আছেন। আপনি যদি একটু মঞ্চে আসুন, কিছু বলুন। আপনারা একটু শান্ত হন প্লিজ, আপনারা একটু শান্ত হন। দেখুন, আরে আমরা তো জারের শাসনে নেই। এই যে বললাম ভরসাহীন হয়েছে, আমরা তো জারের শাসনে নেই। বিরুদ্ধ মত আমাদের শুনতে হবে। আর দিদি যেখানে বলেছেন, দাঁড়ান, দিদি যেখানে বলেছেন সেখানে কোনো কথা হবে না, কোনো কথা হবে না। বসুন আপনারা, দিদি যখন বলেছেন কোনো কথা হবে না, প্লিজ। দিদি রেখেছেন, আপনারা এইটুকু থেকে এইটুকু সম্মান করুন। দর্শকদের এই ক্ষোভের পেছনে রয়েছে এক দীর্ঘ রাজনৈতিক এবং সাহিত্যিক ইতিহাস। তসলিমা নাসরিন যখন একের পর এক ফতোয়া এবং চরম হুমকির মুখে বাংলা ছাড়তে বাধ্য হয়েছিলেন, দিনের পর দিন তাকে দেশ এবং রাজ্য ছাড়া থাকতে হয়েছিল, সেই সময় বাংলার তথাকথিত প্রগতিশীল বুদ্ধিজীবী মহল এবং কবি সাহিত্যিকদের সিংহভাগই মুখে কুলু পেটেছিলেন। বিশেষ করে কবি জয় গোস্বামীর মতো প্রথম সারির সাহিত্যিকদের দীর্ঘদিনের নীরব অবস্থান এবং পরবর্তী সময়ে রাজ্যের বর্তমান ক্ষমতার কেন্দ্রবিন্দুও মমতা বন্দ্যোপাধ্যায়ের অতি ঘনিষ্ঠতা সাধারণ মানুষের মনে এক ক্ষোভের সৃষ্টি করেছিল। তসলিমার নির্বাসনকালে যারা স্পিকটি নট ছিলেন বা তসলিমার পক্ষে একটি টু শব্দও খরচা করেননি, আজ রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই তসলিমারই মঞ্চে তারা কি করে সম্মানিত অতিথি হয়ে উঠলেন বা উঠতে পারেন, এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছিল দর্শকদের মনে। দর্শকদের ওই চোখের ভাষা বুঝতে এতটুকু নিয়েও ভুল করেননি প্রবীণ কবি জয় গোস্বামী। দর্শকদের ওই প্রবল বিক্ষোভ এবং হইচই দেখে তিনি আর মঞ্চে দাঁড়িয়ে থাকেননি। সঙ্গে সঙ্গে তিনি মঞ্চের উল্টো দিক দিয়ে হেঁটে আবার নিজের জায়গায় এসে চুপচাপ বসে পড়েন। কিন্তু কবির এই সরে আসাতেও পরিস্থিতি শান্ত হয়নি। প্রেক্ষাগৃহের ভেতরে দর্শকদের চেঁচামেচি আর উত্তেজনায় তখন এক চরম সরগরম পরিবেশ তৈরি হয়। বারবার উদ্যোক্তাদের পক্ষ থেকে মাইকে ঘোষণা করা হয় সকলকে শান্ত হতে, কিন্তু জনতার ক্ষোভের পারদ তখন একেবারে বেড়ে যেতে থাকে। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে নিজের আসরে নামেন লেখিকা। বক্তব্য থামিয়ে মাইক্রোফোনের সামনে থমকে দাঁড়িয়ে তসলিমা
দর্শকদের উদ্দেশ্যে অত্যন্ত স্পষ্ট এবং শান্ত গলায় বলে ওঠেন, আমি কি কথা বলবো, তাহলে আপনারা শান্ত হয়ে বসুন। লেখিকার এই একটিমাত্র অনুরোধ আর উপেক্ষা করতে পারেননি উপস্থিত দর্শকেরা। তসলিমার এই সরাসরি আহ্বানের সঙ্গে সঙ্গে প্রেক্ষাগৃহ শান্ত হয়ে ওঠে। শুরু হয় তসলিমা নাসরিনের সেই প্রতীক্ষিত বক্তব্য। কিন্তু এই শান্ত হওয়ার নেপথ্যে রয়ে গেল একরাশ প্রশ্ন, যা বাংলার সুশীল সমাজ এবং রাজনৈতিক সংস্কৃতির মুখে এক গভীর কালিমালিপ্ত দাগ রেখে গেল। এই পুরো ঘটনার পর রাজনৈতিক মহলে প্রতিক্রিয়াও আসতে শুরু করেছে। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ এই প্রসঙ্গে মুখ খুলেছেন এবং তিনি অত্যন্ত তীক্ষ্ণ ভাষায় সমগ্র পরিস্থিতিটির বিশ্লেষণ করেছেন। দিলীপ ঘোষের মতে তসলিমা নাসরিন এখন একজন আন্তর্জাতিক মানের লেখিকা। তার লেখা বা মতদর্শনীয় বিতর্ক থাকতেই পারে, দ্বিমত থাকতে পারে, কিন্তু তাকে অতীতে যেভাবে এই রাজ্য এবং দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল তা ছিল এক চরম অন্যায়। বর্তমান সরকার তাকে ফিরিয়ে এনে সম্মান জানিয়েছে, যা সাধুবাদ পাওয়ার যোগ্য। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, তসলিমা নাসরিনকে তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে স্বাগত জানাতে এসেছেন। কি বলেছেন শুনব। পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান হিসেবে শৃঙ্খলমুক্ত পশ্চিমবঙ্গ, বাঁধনমুক্ত পশ্চিমবঙ্গ, যেখানে সংবিধানের প্রতিটি স্তম্ভ সুরক্ষিত, সেই পশ্চিমবঙ্গে সবার আসার সুযোগ রয়েছে, সবার কথা বলার বাক স্বাধীনতা রয়েছে এবং আজকে অত্যন্ত প্রিয় সম্মানীয় লেখিকা তসলিমা নাসরিন মহোদয়া এই বঙ্গভূমিতে গতকাল পদার্পণ করেছেন, আজকে কর্মসূচি করছেন। এটার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে নতুন সরকারের হাতে এই বাংলার গণতন্ত্র, সংবিধান, বাক স্বাধীনতা, মৌলিক অধিকার সুরক্ষিত। এখানে কোনোভাবে ধমক চমক, দেখে নেব, আটকে দেব, এসব জিনিস অতীত হয়ে গেছে। উনি আসছেন শুনে আমি এখানে আমন্ত্রিত নই। আসছেন শুনে আমি শুধু মুখ্যমন্ত্রীও নয়, তথ্য সংস্কৃতি দপ্তরেরও মন্ত্রী। আমি উনাকে স্বাগত জানালাম বন্দে মাতরমের সার্ধশতবর্ষ ঋষি বঙ্কিমচন্দ্রের ছবি দিয়ে। পশ্চিমবঙ্গে আপনি স্বাগত, আপনি লেখিকা, আপনার লেখা সবাই পড়ে, আপনার গুণগ্রাহীর সংখ্যা প্রচুর, আপনি এখানে ভালো করে বলুন। এবং পশ্চিমবঙ্গের যে ব্যবস্থার পরিবর্তন হয়েছে সেইটা নিশ্চিতভাবে আপনার অভিজ্ঞতায় আপনি দেখেছেন, একবার নয়, আপনি যখনই মনে করবেন বারে বারে আসবেন। সুরক্ষিত পশ্চিমবঙ্গে আপনাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারীর। সবাই খুব ভালো থাকবেন। অন্যদিকে দিলীপ ঘোষ কি বলেছেন শুনব। তসলিমা নাসরিন একজন বিশ্ববিখ্যাত বাংলার সাহিত্যিক। তার লেখা নিয়ে লোকের দ্বিমত থাকতে পারে, আমরাও সহমত সব ব্যাপারে এরকম নয়, কিন্তু তিনি কলকাতার মতন মহানগরীতে এসেছিলেন, অতিথি হিসেবে ছিলেন। তাকে যেভাবে অত্যাচার করে ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছিল, এটা বাঙালির পক্ষে অপমান। তাই আমাদের সরকার তাকে ডেকে নিয়ে এসে সম্মান দিয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে ছিলেন। এটা ঠিক যে যারা এর বিরোধিতা, ওনাকে তাড়ানোর পক্ষে ছিল বা তাড়ানোর বিরোধিতা করেনি, এরকম সাহিত্যিকদেরকে কেন সম্মান দেওয়া হবে? তার মঞ্চে তো সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।